যেটা বলছিলাম যে আহ, যেটা বলছিলাম যে উম, কারক হচ্ছে যেটা বললাম যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের একটা সম্পর্ক, ঠিক আছে, সেটা তো কারক বলে। তো নামপদ কোনগুলো? নামপদের মধ্যে বললাম যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, আর হচ্ছে অব্যয়, এই চারটি, ঠিক আছে। তার মধ্যে বিশেষ্য আর বিশেষণের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, ক্রিয়ার যে সম্পর্ক, সেটাকেই আমরা বলবো কি কারক। এবার বিশেষ্য বললাম, বিশেষণ বললাম। বিশেষ্য বলতে তো কোনো কিছুর নাম বোঝাচ্ছে, ব্যক্তি, বস্তু, কোনো কাজের নাম, সেইগুলো। আর বিশেষণ হচ্ছে যেখানে বিশেষ্যর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এইগুলোকে বলা হচ্ছে, সেটাকে আমরা বলছি বিশেষণ, ঠিক আছে। এবার সর্বনাম হচ্ছে মূলত বিশেষ্য পদের পরিবর্তে যেটা বসে, যে বারবার আমি যদি বলি রাম খায়, রাম বিদ্যালয়ে যায়, রাম পড়তে বসে, রাম খেলাধুলো করে, তো এটা যদি না বলে যদি আমি বললাম যে রাম সকালবেলা ঘুম থেকে উঠে সে পড়তে বসে, তারপর সে বিদ্যালয়ে যায়, এই যে বিশেষ্য পদের পরিবর্তে, রামের পরিবর্তে সে বসছে, তো সেটা হলো সর্বনাম পদ, ঠিক আছে। বিশেষ্য পদের পরিবর্তে যেটা বসে সেটা হলো যে সর্বনাম পদ। ওকে, হ্যাঁ, তাহলে এখানে বিশেষ্য এবং বিশেষণ পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে আমরা বলে থাকি কারক। এবার সেই সম্পর্কগুলো এক এক জায়গায় এক এক রকম হয়েছে, সেটাকেই আমাদের সেই পার্থক্যগুলোকে পড়তে হবে, কোথায় কেমন হয়েছে। এবার হলো ফার্স্ট হচ্ছে, আমরা জানি যে কারক, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত বা সম্প্রদান, অপাদান, অধিকরণ, ঠিক আছে। এই যে ছটা ভাগ হচ্ছে কারকের, এই ছটা ভাগের মধ্যে আমাদেরকে সবকটা ভাগ তো পড়তেই হবে, ইনক্লুডিং হচ্ছে এদের যেটা যে কি বলবো, এর যে শ্রেণী বিভাগগুলো আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে কর্তৃকারক। আচ্ছা, আমরা এখানে একটা সহজ ট্রিক্স সবসময় পড়ি, কিন্তু সবসময় খাটে না তোমাদের ক্ষেত্রে। সেটা হচ্ছে যেমন কে দিয়ে, বাক্যের মধ্যে কে দিয়ে প্রশ্ন করলে সেটা হবে কর্তৃকারক। যদি কি দিয়ে প্রশ্ন করা হয়, যে উত্তর পাবো, বা কাকে দিয়ে যে উত্তরটা পাবো, সেটা হচ্ছে কর্মকারক। কোনো কিছুর দ্বারা দিয়ে যদি আমরা প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটা হলো করণ। কারোর জন্য কোনো কিছু করা, নিমিত্ত, কারোর জন্য করা, কাউকে কোনো কিছু দান করা, এটা বোঝালে নিমিত্ত বা সম্প্রদান কারক। অপাদান কারক হচ্ছে কোনো কিছুর থেকে পতিত হওয়া, পড়ছে, ঠিক আছে, এইগুলো যখন বোঝাচ্ছে তাকে আমরা বলি অপাদান। আর স্থান, কাল, বিষয়, এই তিনটে বিষয় যখন থাকবে বাক্যের মধ্যে, তখন এগুলোর থেকে যে উত্তরগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে অধিকরণ কারক। এই হচ্ছে মূল ট্রিক্সটা বলা যেতে পারে, কারকটাকে মনে রেখে দেওয়া। এই যে এখানে আমি নিচে একটা উদাহরণ সহকারে দেখিয়েও দিয়েছি, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু ডিটেলটা পড়ছি সেহেতু এটা আর বলছি না। ফার্স্ট হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক কি? এখানে হচ্ছে কর্তাই প্রধান, তাই তো, কর্তাই হচ্ছে এখানে প্রধান। অর্থাৎ বাক্যের মধ্যে যে পদ ক্রিয়াটাকে সম্পাদন করে তাকেই আমরা কি বলছি, যে তাকেই আমরা বলছি সেটা হলো যে কর্তৃপদ, তাই তো। তাহলে বাক্যে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে তাকে আমরা বলবো কর্তৃকারক। বাক্যের মধ্যে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো কর্তৃকারক। যেমন রাম স্কুলে যায়, কে স্কুলে যাচ্ছে? রাম যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে কর্তৃকারক। এবার আমি যদি বলি যে বিহারী সমস্ত দ্বীপে দ্বীপে ঘুরিয়া বেড়াইলেন, কিংবা আমি বললাম নাগাদিত্য ভিলেদের হাতে প্রাণ হারালেন,
তাহলে এখানে কর্তৃকারক কে হবে? ম্যাম আর একবার বলুন। নাগাদিত্য ভিলেদের হাতে প্রাণ হারালেন। নাগাদিত্য, তাহলে নাগাদিত্য হবে। হ্যাঁ, ভিলেদের হাতে প্রাণ হারালেন। এখানে নাগাদিত্য হচ্ছে কর্তৃকারক হবে। আচ্ছা, এখানে তাহলে নাগাদিত্য হচ্ছে কর্তৃকারক হবে। এবার আমাদেরকে পড়তে হবে যে অর্থাৎ প্রত্যেকটা বাক্যে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে, যে উত্তর পাওয়া যাবে, সেটাই হচ্ছে ওই ক্রিয়ার কর্তা। প্রত্যেকটা বাক্যে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেই হচ্ছে ওই ক্রিয়ার কর্তা। ওকে, এবার হলো কর্তৃকারকের বিভাগগুলো, শ্রেণী বিভাগ। প্রথমেই আসি আমরা প্রযোজক কর্তা। কর্তা যখন নিজে কোনো কাজ করছেন না, অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন। কথা শোনা যাচ্ছে তো আমার? হ্যাঁ, কর্তা যখন নিজে কোনো কাজ করছেন না, অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন। যিনি কাজটা করছেন না, যিনি কাজটা করছেন না তাকে আমরা বলবো যে যিনি কাজটা করছেন না তাকে আমরা বলবো মূলত প্রযোজক কর্তা। যেমন যদি আমি বলি যে মা ছেলেকে চাঁদ দেখান, তাহলে এখানে মা নিজে কাজটা করছেন, ছেলেকে দিয়ে কাজটা করাচ্ছে। মা ছেলেকে চাঁদ দেখান, তাহলে চাঁদ দেখা কাজটা মা ছেলেকে দিয়ে করিয়ে দেন, তাহলে এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা। ঠিক আছে, এখানে মা হচ্ছে তাহলে প্রযোজক কর্তা। আর আচ্ছা, তারপরে হচ্ছে খুব সমস্যা হচ্ছে নেটটার। আচ্ছা, আচ্ছা, তারপরে হচ্ছে যে মা ছেলেকে চাঁদ দেখান, তাহলে মা প্রযোজক কর্তা। এবারে আমি যদি বলি যে মণিকন্যা হরিণ শিশুকে সযত্নে তৃণাদি খাওয়াইতেন, তাহলে কি হবে? মণিকন্যা হরিণ শিশুকে, এই বাক্যে মণিকন্যা প্রযোজক কর্তা। হরিণ শিশুকে সযত্নে তৃণাদি, হ্যাঁ, এখানে মণিকন্যা প্রযোজক কর্তা। হ্যাঁ একদম, মণিকন্যা হচ্ছে এখানে প্রযোজক কর্তা, সযত্নে তৃণাদি খাওয়াইতেন। তাহলে মণিকন্যা এখানে হচ্ছে প্রযোজক কর্তা। এবার যখন আমরা দেখছি পরেরটা, ঠিক তার পরেই প্রযোজ্য কর্তাটা হচ্ছে যে যে কাজটা করছে না সে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। যে করছে না সে তো প্রযোজক কর্তা, আমরা পড়লাম। আর যে কাজটা করছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। যেমন মা ছেলেকে চাঁদ দেখান প্রথম বাক্যটাতে ছিল, তাহলে এক্ষেত্রে ছেলে চাঁদটা দেখেছে, তাহলে এখানে হচ্ছে যে ছেলে যেহেতু চাঁদটা দেখেছে তাই জন্য এখানে ছেলে হবে প্রযোজ্য কর্তা বাক্যটিতে। যেমন মণিকন্যা হরিণ শিশুকে সযত্নে তৃণাদি খাওয়াইতেন, তাহলে এখানে কে খাচ্ছিল? হরিণ শিশু, তাই তো? তাহলে এখানে তাহলে হরিণ শিশু হচ্ছে এখানে যেমন হচ্ছে, যদি আমরা বলি এই কথাটায় যে নিজের ইচ্ছায় নয় মায়ের প্রেরণায় ছেলে চাঁদ দেখে, তাহলে কি হবে? নিজের ইচ্ছেই নয় মায়ের প্রেরণায় ছেলে চাঁদ দেখে, তাহলে কি হবে? এখানে প্রযোজ্য কর্তা কোনটা হবে? ছেলে হবে, কর্তা কোনটা? ছেলে হবে প্রযোজক। ছেলে ছেলে হবে প্রযোজক। প্রযোজ্য, প্রযোজ্য, ছেলে হচ্ছে প্রযোজ্য। আর মায়ের ইচ্ছায় নয়, তাহলে মাটা হচ্ছে প্রযোজক। মা এখানে প্রযোজক
আর ছেলে হচ্ছে প্রযোজ্য। কি সবাই ক্লিয়ার তো এই দুটোতে? ও কারোর ম্যাম বললেন তো চাঁদ দেখে, তাহলে চাঁদ দেখলে তো যে দেখছে সে তো ছেলে, তাহলে সে প্রযোজক নয়? বারবার তো বলছি যে যে যাকে দিয়ে কাজটা করানো হচ্ছে না সে হচ্ছে প্রযোজক, আর যে কাজটা করছে সে হচ্ছে প্রযোজ্য। বোঝা গেল এবার? হ্যাঁ সেটা বুঝেছি ম্যাম, কিন্তু বাক্যটা তো আপনি ঘুরিয়ে বললেন, ওই জন্য ভাবছি যে এখানে তো ডাইরেক্ট যেহেতু ছেলেই দেখছে, ছেলে দেখাচ্ছে বা এরকম কিছু নয়, ওই জন্য ভাবলাম এটাই হয়তো উহুম, প্রযোজক হবে। না না না, সব সময় যে কাজটা করছে না সে হচ্ছে প্রযোজক হবে। আর ছেলে তো এখানে কাজটা করছে, মায়ের প্রেরণায় ছেলে চাঁদ দেখে, তাহলে মা নিজে কি করছে না, কাজটা করছে না, ছেলেই কাজটা করছে। বোঝা গেল? এবার ক্লিয়ার হয়েছে প্রিয়াঙ্কা? না ম্যাম, একটু এরকমই লাগছে যে যেহেতু এখানে তো আগে যেমন মা চাঁদ দেখান, এখানে মায়ের সঙ্গেই কিন্তু কারো ক্রিয়ার সম্পর্কটা ছিল, কিন্তু এখানে তো মায়ের সঙ্গে ক্রিয়ার কোনো সম্পর্কই নেই, এখানে তো ছেলের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক রয়েছে। তো মায়ের প্রেরণায় তো বাক্যটা, মায়ের সঙ্গে সম্পর্ক নেই। মায়ের ইচ্ছেতেই তো ছেলে চাঁদ দেখছে, মায়ের যদি ইচ্ছা না থাকতো তাহলে তো ছেলেটি চাঁদ দেখতো না। সুতরাং মা যেহেতু তাকে দেখাচ্ছে, প্রেরণা যোগাচ্ছেন দেখাতে, তাই এখানে মা প্রযোজক কর্তা আর ছেলে প্রযোজ্য কর্তা। আচ্ছা, তারপরে হচ্ছে যে উম, আচ্ছা, তাহলে তারপরে হচ্ছে যে নিরপেক্ষ কর্তা। এবারে হচ্ছে নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ কর্তা কোনটা হবে? যে নিরপেক্ষ হলো যখন যেখানে বাক্যে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা আছে। আচ্ছা, এখানে অনুক্ত কর্তাটা আগে আছে তাই তো? আচ্ছা, নিরপেক্ষটা বলে দিই তারপরেই বলছি। তো নিরপেক্ষ হচ্ছে যে এখানে দুটো ক্রিয়াপদের আলাদা আলাদা কর্তা আছে। সমাপিকা ক্রিয়া যেটা বাক্যটার শেষে বসে আমরা জানি, তার একটা আলাদা ক্রিয়া কর্তা থাকবে। আবার অসমাপিকা ক্রিয়া যেটা বাক্যের মাঝখানে বসবে, তার আবার আলাদা একটা কর্তা থাকবে। ঠিক আছে? এবার আমি যদি বলি যে ঝড় থামলে আমরা দরজা খুললাম, ঝড় থামলে আমরা দরজা খুললাম, তাহলে এখানে কোনটা নিরপেক্ষ কর্তা হবে? আর আমি যদি প্রশ্ন করি এখানে কোনটা অসমাপিকা ক্রিয়ার কর্তা আর কোনটা সমাপিকা ক্রিয়ার কর্তা, বাক্যটা লিখে দিচ্ছি। ঝড়টা অসমাপিকা ক্রিয়ার কর্তা, আর আমরা হচ্ছে সমাপিকা ক্রিয়ার কর্তা। একদম, এটা হচ্ছে সমাপিকা। তার কারণ হলো এই যে খুললাম এটা হলো সমাপিকা ক্রিয়া। বারবার বলবো সমাপিকা ক্রিয়া কিন্তু বাক্যের সবসময় শেষে বসে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর অসমাপিকা ক্রিয়া যেটা বাক্যের মাঝখানে বসে এবং এই ক্রিয়াপদটা বসলে বাক্যের অর্থটা সম্পূর্ণ হয় না। থামলে, এই যে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া যেটা বাক্যের মাঝখানে বসছে এবং যার ফলে বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না। আর সমাপিকা ক্রিয়া যেটা বাক্যের শেষে বসে এবং যেটা বসলে সেই বাক্যের অর্থ সম্পূর্ণ হবে। ম্যাম এখানে তাহলে নিরপেক্ষ কোনটা? এখানে নিরপেক্ষ এখানে দুটোই। আমরা বলেছি যে সবসময় যে বাক্যে সমাপিকা ক্রিয়া মানে ঝড় হচ্ছে এখানে একটা আলাদা কর্তা, আর অসমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে, সরি, অসমাপিকার হচ্ছে ঝড় আর সমাপিকার হচ্ছে আমরা। এখানে দুটো আলাদা আলাদা কর্তা বসবে আলাদা আলাদা ক্রিয়াপদের, সেটাই হচ্ছে নিরপেক্ষ কর্তা। বোঝা গেল? এখানে দুটোই হচ্ছে নিরপেক্ষ কর্তা।
বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাম, এটা বুঝেছি। যেমন সূর্য অস্ত গেলে অন্ধকার নামলো, সেম হবে, সূর্য অস্ত গেলে অন্ধকার নামলো। ঠিক আছে, সূর্য আর এখানে অস্ত গেলে, গেলে আর এখানে নামলো, এই দুটো হচ্ছে ক্রিয়াপদ। সমাপিকা এইটা, এটা অসমাপিকা। আর এখানে তাহলে সমাপিকার কর্তা হচ্ছে অন্ধকার, আর অসমাপিকার হচ্ছে সূর্য। দুটো আলাদা আলাদা ক্রিয়াপদে দুটো আলাদা আলাদা কর্তা, সেটাকে বলা হচ্ছে নিরপেক্ষ কর্তা। ওকে, এবারে হলো অনুক্ত কর্তা। অনুক্ত কর্তা হচ্ছে, এগুলো বারবার প্র্যাকটিস করতে করতে হবে। যারা নতুন এর আগে পড়েছে তাদের হয়তো বুঝতে সুবিধা হচ্ছে, যারা নতুন তাদেরকে বারবার পড়তে হবে। অনুক্ত কর্তা হচ্ছে যে কোনো বাক্যে কর্তা যখন সমানভাবে উক্ত থাকে না, সমানভাবে উক্ত থাকে না, তাকে আমরা বলছি অনুক্ত কর্তা। মানে যে কর্তার ক্রিয়া, মানে যেটাকে আমরা দেখতে পাই যে কর্মবাচ্যে এবং ভাববাচ্যে যে কর্তাটাকে আমরা দেখতে পাচ্ছি। কর্ম বা ভাববাচ্যটা কি? যেখানে যে বাক্যের মধ্যে কর্মপদটা, কর্মপদ অনুযায়ী ক্রিয়াটা চালিত হয়, ঠিক আছে। আর যেখানে ভাববাচ্য হচ্ছে ক্রিয়াটা সম্পূর্ণ অন্য রূপে চালিত হয়, ইনডিরেক্টলি, অপ্রত্যক্ষ ভাবে, সেটাকে আমরা বলছি ভাববাচ্য। তাহলে তাকে সেই অনুযায়ী যখন কোনো কর্তা পরিচালিত হবে, প্রধান থাকবে না বাক্যের মধ্যে, কোনোভাবে প্রত্যক্ষ ভাবে থাকবে না, অপ্রত্যক্ষ ভাবে থাকবে, ইনডিরেক্টলি থাকবে, তাকে আমরা বলছি অনুক্ত কর্তা। তাহলে কর্মবাচ্যের ক্ষেত্রে যদি আমি বলি, ধরো আমি বললাম যে সে যাবে না, তাহলে তার যাওয়া হবে না। তাহলে এই যে তার, এই যে হবে না, এই যে এটা ভাববাচ্যে করা হচ্ছে। বা যদি আমরা ধরো বললাম যে যদি বললাম সাপোজ যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, ঠিক আছে, তাহলে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ কর্তৃক লেখা হয়েছে, এটা আমরা ইনডিরেক্টলি বলছি। আমি ডিরেক্টলি বললাম যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, তাহলে এটা হচ্ছে একদম বাক্যে প্রত্যক্ষ ভাবে বলা হলো। এবার যদি বিষয়টা হয় যে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ কর্তৃক লেখা হয়েছে, ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথের দ্বারা লেখা হয়েছে, তাহলে কর্তাটা এখানে আমি কি বলছি, ঘুরিয়ে বলছি, সরাসরি বলছি না। এই যে ঘুরিয়ে বলা, সেটাই হচ্ছে অনুক্ত কর্তা। আর যখন আমি সরাসরি প্যাসিভে থাকলে, প্যাসিভ ভয়েসে থাকলেই বুঝে নিতে হবে এটা অনুক্ত হবে। আর হচ্ছে যে উক্ত কর্তা হচ্ছে যখন কর্তৃকারকের যে কর্তা হবে, একদম সরাসরি যে কর্তা বসবে, যে রাম বিদ্যালয়ে যাচ্ছে, ঠিক আছে, সরাসরি। আচ্ছা, তারপরে হলো যে সাপোজ আমি বললাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী লিখেছেন, তাহলে এক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র কর্তৃক লেখা হয়েছে, এই যে ইনডিরেক্টলি বলছি, সেটা অনুক্ত কর্তা। আর বঙ্কিমচন্দ্র দুর্গেশ নন্দিনী লিখেছেন, তাহলে সেটা হবে উক্ত কর্তা। একদম ডিরেক্টলি আমি বলছি শব্দটা, যে বঙ্কিমচন্দ্র দুর্গেশ নন্দিনী লিখেছেন, সেটা হবে উক্ত কর্তা। বোঝা গেছে আশা করি। এবারে হচ্ছে সমধাতুজ কর্তা। সমধাতুজ কর্তাটা কি? সমধাতুজ কর্তা হচ্ছে যখন কোনো বাক্যের কর্তৃপদ এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হচ্ছে বা নির্গত হচ্ছে, সেটাকে আমরা বলছি সমধাতুজ কর্তা। যেমন খেলোয়াড়েরা খেলছে, এখানে ধাতুর একটা বিষয় থাকছে, যে এখানে কর্তা এবং ক্রিয়া দুটোই একই ধাতু থেকে নির্গত হচ্ছে। ক্রিয়াপদ যে ধাতু থেকে নিষ্পন্ন হচ্ছে, সেই ধাতু থেকেই আবার কর্তাটাও হচ্ছে। যেমন আমি বলছি উৎসবের বাজনা বাজছে, তাহলে এখানে উৎসবের বাজনা কি বাজছে, উৎসবের বাজনা, তাহলে এখানে বাজনা আর বাজছে, এখানে এই বাজ্যের বাজ আর বাজনার বাজ
দুটোই কিন্তু বাজ ধাতু থেকে উৎপত্তি হয়েছে, দুটোই হচ্ছে বাজ ধাতু থেকে উৎপত্তি হয়েছে, সেটা হচ্ছে সমধাতুজ কর্তা। ঠিক আছে, কি হয়েছে, কারোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ম্যাম, এবার দেখতে পেয়েছি, উহ্য কর্তাটাই খুঁজছিলাম। কেন কি অনুক্ত কর্তা যখন বলেছিলেন না, আমি ভেবেছিলাম এটা উহ্য থাকবে হয়তো, তো এখন দেখলাম না নিচে রয়েছে উহ্য কর্তা। হুম হুম হুম। আচ্ছা, এবারে হলো ব্যতিহার কর্তা। সমধাতুজটা বললাম, এবার হচ্ছে ব্যতিহার। সমধাতুজ নিয়ে আশা করি সমস্যা নেই কারো। এবার আচ্ছা, এই সমধাতুজ ব্যাপারটা কিন্তু আমরা কর্মতেও পাবো, করণেতেও পাবো। ঠিক আছে, কর্মতেও পাবো, করণ কারকেও পাবো। আচ্ছা, এবারে হচ্ছে যেটা হলো যে আহ ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তাটা কি? যখন দুই কর্তা একই প্রকার কাজ করে থাকে, মানে পাশাপাশি দুটো কর্তা রয়েছে, কিন্তু দুটো কর্তা হচ্ছে আলাদা আলাদা কর্তা, কিন্তু তারা কাজটা একই কাজ করছে। যেমন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, দুটো আলাদা আলাদা ভাই, ঠিক আছে, কিন্তু কাজটা ওরা একই করছে, ঝগড়াই করছে, একটাই কাজ করছে। যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়, দুটো আলাদা আলাদা রাজা রাজা যুদ্ধ করছে, ঠিক আছে, কিন্তু তারা কাজটা একই করছে, যুদ্ধই করছে। তাহলে দুজন আলাদা আলাদা কর্তা যখন একই কাজ করে থাকবে, তাকে আমরা বলবো ব্যতিহার কর্তা। আচ্ছা, এখানে এই যে বাঘে আর গরুতে যেটা দিয়েছে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যতিহারের মধ্যে পড়ে না, এটা সহযোগীর মধ্যে পড়বে। কিন্তু আবার এখানে সহযোগীও ঠিক ঠিক হবে না, তার কারণ বাঘে আর গরুতে কখনো পরস্পর সহযোগী হতে পারে না। ঠিক আছে, সেইভাবে দেখতে গেলে তো এই বাক্যটা ঠিক নয়। ম্যাম, হ্যাঁ বল, ম্যাম বল। কি যে ব্যতিহার কর্তা, ব্যতিহার কর্তা তো সেটাই হবে যখন তারা নিজেরা কাজটা মানে একে অপরের প্রতি করবে। আর হ্যাঁ বাঘে বলদে একসাথে জল জল খায়, এটা এটা তো সহযোগী কর্তা, কারণ তারা একসঙ্গে সহযোগিতার মধ্যে দিয়ে যে কাজটা করবে সেটা হচ্ছে সহযোগী কর্তা। হ্যাঁ হ্যাঁ তাহলে এইটা কি করে ব্যতিহার করতে হবে? হ্যাঁ, সেটাই আমি বলছি, সেটাই হ্যাঁ, ব্যতিহার কারণ এখানে তো মানে করতে পারবে। পারস্পরিক, হ্যাঁ, ক্রিয়া, ওই জন্যই হ্যাঁ লিখে দিলাম এটা। পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝালে তবেই ব্যতিহার। হ্যাঁ, এটা বাঘে সহযোগীর মধ্যেই পড়ে, এটা কখনো ওই ব্যতিহার কর্তার মধ্যে পড়তে পারে না, ওই জন্য পাশে আমি মেনশন করে দিলাম লিখে। আচ্ছা, এবারে মানে ব্যতিহার কর্তায় থাকবে প্রতিযোগিতা, আর হ্যাঁ আর এতে থাকবে সহযোগিতা। হুম, আরেকটা বিষয় হচ্ছে যেটা বললাম যে দুজন একই ব্যক্তি হবে ব্যতিহারের ক্ষেত্রে সাধারণত, কিন্তু এখানে সরি আলাদা আলাদা ব্যক্তি হবে, কিন্তু এখানে দেখাবে একই। যেমন রাজায় রাজায়, শব্দটা পরপর দুটো একই শব্দ রয়েছে, কিন্তু দুইজন ব্যক্তি কিন্তু আলাদা, দুটো আলাদা আলাদা রাজার কথা বলা হচ্ছে, কিন্তু তারা কাজটা একই করছে। ঠিক আছে, এটাই হলো ব্যতিহার কথা। আচ্ছা, এবারে হচ্ছে উহ্যকর্তা। উহ্যকর্তাটা কিন্তু ওই অনুক্ত কর্তার মতোই কিছুটা, যখন কোনো বাক্যে সমাপিকা ক্রিয়ার কিন্তু ক্রিয়াপদের রূপ অনুসারে কর্তা নিয়োগ করা যায়। ঠিক আছে, খানিকটা ওই উহ্য বিষয়টাই হচ্ছে যে খানিকটা ওই অনুক্তর মতোই, ঠিক আছে, সেটাই হলো উহ্য। যেমন আমরা এখানে বলছি যে গুরুজনদেরকে শ্রদ্ধা করবে, এখানে তোমরা গুরুজনদের শ্রদ্ধা করবে, ছাত্র হলে সেটাই তো বলা হয় যে বা সকলে গুরুজনদেরকে শ্রদ্ধা করবে। তাহলে এখানে ওই সকলে একটা শব্দ কিন্তু উহ্য আছে, যেমন আমি এখানে উহ্য, ঠিক আছে, বা তুমি বা তোমরা, অর্থাৎ উত্তম আর মধ্যম যেটা পুরুষটা রয়েছে সেটা কিন্তু বা পুরুষটা এখানে কিন্তু উহ্য আছে, সেটা হলো উহ্য কর্তা। আচ্ছা, এবারে হচ্ছে কর্মকর্তৃবাচ্যের কর্তা। কর্মকর্তৃবাচ্যের কর্তা হচ্ছে যেখানে কর্তা থাকে না, কর্মটা এখানে কর্তার মতো কাজ করে থাকে, কর্তার যে ভূমিকা থাকে বাক্যে, সেখানে কি হচ্ছে কর্মটা সেই কর্তার ভূমিকাটাই পালন করছে, সেটা হচ্ছে কর্মকর্তৃবাচ্যের কর্তা।
আচ্ছা, এবারে হলো তাহলে কর্মকর্তৃবাচ্যে যেমন শাঁখ বাজে, ঘন্টা বাজে, তাহলে এখানে শাঁখ, ঘন্টা, এগুলো বাঁশি, এগুলো কি হবে? মূলত এগুলো হচ্ছে কর্মপদ, তাই তো? দেখে মনে হচ্ছে কর্ম, কিন্তু বাক্যের মধ্যে এগুলোই কর্তার ভূমিকাটা পালন করছে। কর্তার যা কাজ সেটাই কিন্তু এখানে কর্মটা করছে, তাই জন্য এটা কর্মকর্তৃবাচ্যের কর্তা হলো। সহযোগী কর্তাটা আগেই বলেছি যে বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া একটি, কিন্তু কর্তৃপদ হচ্ছে দুটো এবং তাদের মধ্যে একটা সহযোগিতার ভাব স্পষ্ট। যেমন এখানে আছে যে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। যেমন এখানে আরেকটু যদি এটাকে আমি ঘুরিয়ে দিই, যে আমাদের বড় বাবুর দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। পরস্পরের মধ্যে একটা কি হচ্ছে, একটা সহযোগিতার ভাব স্পষ্ট। অর্থাৎ এখানে দুটো আলাদা আলাদা কর্তা থাকবে, সমাপিকা ক্রিয়াটা একটাই থাকবে, আর দুজনের মধ্যে একটা সহযোগিতার ভাব থাকবে, তাকেই আমরা বলছি সহযোগী কর্তা। এবার হলো সাধন কর্তা। সাধন কর্তাটা হচ্ছে যখন কোনো উপাদান বা উপকরণ কর্তৃরূপে ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে সাধন কর্তা। যেমন ঢেকি স্বর্গে গিয়েও ধান বানি, ঠিক আছে, উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে, মানে কর্তাটা এখানে কোনো উপকরণ বা কোনো উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে সবসময় ওই সাধন কর্তা, ঠিক আছে। তাহলে এই কটা কর্তৃকারকের হচ্ছে শ্রেণী বিভাগ। কারোর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে বল। ম্যাম এখানে যদি হয় ঢেকি ধান ভানছে তাহলে তো ওই কর্মকর্তার মতোই হবে তো? ঢেকি ধান ভানছে, হ্যাঁ ম্যাম, যদি এরকম হয়। এখন সেটা হলো যে না, সেটা ঢেকি ধান ভানছে, এক্ষেত্রে ওই সাধন কর্তাই হবে। এখানে তো কি দিয়ে হচ্ছে না, কে ধান ভানছে, ঢেকি। আর ধান ভানা হচ্ছে কিসের দ্বারা, ঢেকির দ্বারা, সেটা বোঝালে তো করণ কারক হয়ে যাবে, কর্ম তো কোনো মতেই এখানে হবে না। বোঝা গেল? হ্যাঁ ম্যাম, ওই শাক বাজছে দেখে ভাবলাম ওরকম যদি হয় ওই জন্য। হ্যাঁ, সেটা হলে কর্মকর্তৃবাচ্য হতে হবে, ঠিক আছে, ঢেকি ধান হ্যাঁ ভানছে। ম্যাম, ওটাই বলছি কর্মকর্তা ডিরেক্টলি যদি হয়। শুধুমাত্র কর্মকারক হতে পারবে না, না না, কর্তা কর্ম না ম্যাম, ওই কর্মকর্তাই বলছি, মানে হ্যাঁ কর্মকর্তাই বলছি। সেটা হতে পারে, কিন্তু কখনোই ডিরেক্টলি শুধুমাত্র মানে কর্মটা হবে না, এই আর কি। না ম্যাম, আমি ওটা দেখেই বললাম যে বাঁশি বাজছে যদি হতে পারে তাহলে ধান ভানছেও তো হতে পারে, ওই জন্য বললাম। হুম হুম হুম। আচ্ছা, আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এবার হলো কর্মকারকে যাচ্ছি, তাহলে পড়ে দেখবে, যদি অসুবিধা থাকে তখন আমি বলবো, আমি এর সঙ্গে এমসিকিউ দিয়ে দেবো বেশ কিছু। কর্মকারক হচ্ছে যে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়াটাকে সম্পাদন করছে তাকে আমরা বলে থাকি কর্মকারক। আচ্ছা, এবার হচ্ছে কর্মকারক। কর্মকারক হচ্ছে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়াটাকে সম্পাদন করে তাকে হচ্ছে কর্মকারক বলা হয়। আচ্ছা, এবার হলো কর্মকারক, যেটা আমি বললাম যে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়াটাকে সম্পাদন করছে তাকে আমরা বলছি কর্মকারক, ঠিক আছে। যেমন বাক্যের মধ্যে কি বা কাকে দিয়ে কোনো প্রশ্ন করছি, তাহলে তার ফলে যে উত্তরটা পাওয়া যায়, অর্থাৎ রাম বই পড়ে, রাম কি পড়ে, বই, কি দিয়ে প্রশ্ন করছি, উত্তর পাচ্ছি বই, তাহলে বইটা হবে এখানে কর্মকারক।
কি দিয়ে প্রশ্ন করলে সেটা হবে মুখ্য কর্ম, একটা বাক্যে থাকবে। আর কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হবে গৌণ কর্ম। এটা আমাদের লাগবে, তাই আগে থেকেই জানিয়ে রাখলাম। ঠিক আছে, কি যেটা দিয়ে প্রশ্ন করছি সেটা হচ্ছে সবসময় বস্তুবাচক হবে, মানে মুখ্য কর্মটা সবসময় বস্তুবাচক, আর এইটা হবে প্রাণীবাচক। আচ্ছা, এবার হলো বললাম যেটা মুখ্য কর্ম আর গৌণ কর্ম, যে একটা বাক্যের মধ্যে যখন দুটো কর্মই থাকবে, মুখ্য কর্মও থাকবে গৌণ কর্মও থাকবে, সেটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। ঠিক আছে, সকর্মক ক্রিয়া অর্থাৎ যে বাক্যের মধ্যে ক্রিয়াও আছে কর্মও আছে তাকে আমরা বলি সকর্মক। আর অকর্মক, যে বাক্যের মধ্যে ক্রিয়া আছে কিন্তু কর্ম নেই, সেটাকে আমরা বলছি অকর্মক, তাই তো, কর্ম নেই। আচ্ছা, এখানে বলেই দিয়েছি বাকিটা। যেমন আমি যদি বলি যে শিক্ষক মহাশয় আমাদিগকে ইংরাজি পড়ান, তাহলে কি হবে? আমাদিগকে হবে গৌণ, আর ইংরাজি হচ্ছে মুখ্য, তাই তো, কি মুখ্য। পড়ান? ইংরাজি পড়ান। কি দিয়ে প্রশ্ন করেছে? উত্তর হলো ইংরাজি। আর কাকে পড়ান? আমাদিগকে পড়ান। তাহলে আমরা হচ্ছি প্রাণীবাচক, আর কি পড়ান? ইংরাজি। ইংরাজিটা হলো বস্তুবাচক, তাহলে সেটা হচ্ছে আহ মুখ্য কর্ম। ঠিক আছে, আর আমরা আমরা আমাদিগকে পড়ান হচ্ছে গৌণ কর্ম। আচ্ছা, যেমন জগদীশ ভাইকে চিঠি লিখবে, কি হবে এটা? জগদীশ ভাইকে চিঠি লিখবে, ভাই হবে গৌণ আর চিঠি হবে মুখ্য। ভাই হচ্ছে গৌণ একদম, কাকে, আর চিঠি হচ্ছে মুখ্য। ঠিক আছে, এটা ভীষণ দেয় এগুলো, কোনগুলো মুখ্য কর্ম কোনগুলো গৌণ কর্ম, একদম খুব ইজি এগুলো। আর এরপরে হচ্ছে উদ্দেশ্য কর্ম আর বিদেহ কর্ম। উদ্দেশ্য কর্ম হচ্ছে বাক্যে যাকে উদ্দেশ্য করে একটা দ্বিকর্ম ক্রিয়া আছে, দ্বিকর্মক মানে সেখানে মুখ্য কর্মও আছে গৌণ কর্মও আছে, এটুকু তো আমরা জানি। এবার সেখানে একটি কর্মকে উদ্দেশ্য করে অন্য আরেকটি কর্ম কি হচ্ছে, প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ মেন যেটা কর্ম, ঠিক আছে, সেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম। যেমন কোন ক্রিয়ার মানে কর্মের এক পরিপূরক হিসেবে সে ব্যবহার করা যায়। যেমন আমি বললাম যে আমরা চিত্তরঞ্জন দাশকে দেশবন্ধু বলি, ঠিক আছে, তাহলে এখানে প্রধান কে? আমরা চিত্তরঞ্জন দাশকে দেশবন্ধু বলি, এখানে উদ্দেশ্য কর্ম কোনটা আর বিদেহ কর্ম কোনটা? বলো। ম্যাম এখানে চিত্তরঞ্জন দাস উদ্দেশ্য কর্ম, আর ম্যাম সেন্টেন্সটা আরেকবার বলবেন? চিত্তরঞ্জন দাশকে দেশবন্ধু বলি। চিত্তরঞ্জন দাস এখানে উদ্দেশ্য কর্ম, আর বাকি যে অংশটা সেটা দেশবন্ধু হচ্ছে বিদেহ কর্ম। বিধেয় কর্ম। তাহলে চিত্তরঞ্জন দাস হচ্ছে উদ্দেশ্য আর দেশবন্ধু হচ্ছে বিদেহ। যে হচ্ছে প্রধান সে হবে উদ্দেশ্য, আর বাকি বাকি অংশটা নয়, সেটা তো বাক্যের ক্ষেত্রে হয়। আর আর যে আরেকটা যে কর্ম রয়েছে সেটা হলো বিদেহ কর্ম। ঠিক আছে, মানে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হচ্ছে সেটা হচ্ছে বিদেহ কর্ম। আচ্ছা, মুখ্য কর্ম আর গৌণ কর্ম ইতিমধ্যেই বলে দিয়েছি, যদি কারোর কোনো জায়গায় অসুবিধা থাকে বলতে পারো। ঠিক আছে, আদারওয়াইজ আরেকটা হচ্ছে যে কর্মের বিপসা। যেমন জনে জনে ডেকে মা শুধালেন, কাকে কাকে? জনে জনে, এই যে জনে জনে ডেকে মা শুধালেন। ঠিক আছে, জনে জনে ডেকে মা শুধালেন, কাকে কাকে? জনে জনে। এটা হচ্ছে দুটো ওই যে শব্দ পাশাপাশি বসেছে,
সেটাকে আমরা বলি কি কর্মের বিপসা। বিপসা মানে হচ্ছে বারবার। কর্মের হচ্ছে বিপসা। এই যে বিপসা মানেই হচ্ছে যেটা বারবার ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, যেটা হচ্ছে বিপসা হচ্ছে বারবার। আর এবারে হচ্ছে সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্মটা হচ্ছে যখন একই ধাতু থেকে কর্মপদ এবং ক্রিয়াপদ দুটোই উৎপন্ন হয়, ঠিক আছে, যখন একই ধাতু থেকে কর্মপদ, আমরা এর আগে দেখলাম না যে ক্রিয়াপদ আর কর্তৃকারক কারক দুটোই একই ধাতু থেকে, মানে কর্তৃকারকটা একই, সরি, কর্তার ক্ষেত্রে মানে কর্তার ক্রিয়া দুটোই একই ধাতু থেকে উৎপন্ন হয়েছিল। এখানেও তাই কর্ম আর ক্রিয়া দুটোই একই ধাতু থেকে উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে সমধাতুজ কর্ম, যেটাকে আমরা বলছি, যেমন কি বলবো, একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে যেমন নটরাজ প্রলয় নাচন নাচলো, তাহলে সে কি করলো, প্রলয় নাচুন কি করলো, নাচলো, ঠিক আছে, নাচাটা তো ক্রিয়াপদ, আর নাচুন দুটোই নাচ ধাতু থেকে আসছে। দুটোই নাচ ধাতু থেকে আসছে, তো সেটাই হচ্ছে যে সমধাতুজ কর্ম, ঠিক আছে। হলো, তাহলে এই অবধি। আর একটা হচ্ছে যে এটা হলো কর্মকারক পর্যন্ত। আর একটা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি বাক্যাংশ কর্ম, এটা এর আগে করিয়েছি কিনা আমি জানি না, সেটা হচ্ছে বাক্যাংশ কর্ম। বাক্যাংশ কর্মটা কি, যেখানে সমাপিকা ক্রিয়া থাকে না, খন্ড খন্ড বাক্য যুক্ত হচ্ছে, অর্থাৎ উপবাক্যগুলো যুক্ত হচ্ছে, তাকে আমরা বাক্যাংশ কর্ম বা উপবাক্যীয় কর্ম বলতে পারি। বাক্যাংশ কর্ম বা উপবাক্যীয় কর্ম বলতে পারি, যেখানে সমাপিকা ক্রিয়া থাকবে না, খন্ড বাক্যগুলো যুক্ত হবে, সেটাকে আমরা বলে থাকি বাক্যাংশ কর্ম বা উপবাক্যীয় কর্ম। যেমন রক্তাক্ত স্থানটা, ক্ষত স্থানটা কে না দেখেছে, তারপরে বললাম নিমাই বাবু কহিলেন তোমার নাম কি হে, এই যে নিমাই বাবু কহিলেন তোমার নাম কি হে, এই জায়গাগুলো যে খন্ড খন্ড বাক্য যুক্ত হয়েছে, ঠিক আছে, যেটা হলো বাক্যাংশ কর্ম বা উপবাক্যীয় কর্ম। আচ্ছা, এবার হলো করণ কারক। যখন আমরা, আচ্ছা, কর্তৃ আর কর্ম নিয়ে মানে কর্তার কর্ম নিয়ে কারোর কোনো সমস্যা নেই তো, থাকলে বলো। যাকে এবার হচ্ছে কর্তা যার দ্বারা কাজ ক্রিয়াটাকে সম্পাদন করছেন, ক্রিয়া অর্থাৎ কাজ যার দ্বারা সম্পাদন করছেন, কোনো কিছুর দ্বারা দিয়ে, এইভাবে, যেমন কলমে ভালো লেখা হয়, অর্থাৎ কলমের দ্বারা লেখাটা হচ্ছে, সেটা হলো করণ কারক। যেমন হচ্ছে কোনো কিছু যন্ত্রের সাহায্যে আমরা লিখছি, যেটাকে আমরা বলি সাধারণ যন্ত্রাত্মক কর্ম, যেমন টাকায় সবই হয়, অর্থাৎ টাকার দ্বারা, ঘিয়ে লুচি ভাজা হয়, অর্থাৎ ঘিয়ের দ্বারা, ছুরি দিয়ে পেন্সিল কাটা হয়, অর্থাৎ ছুরির দ্বারা, ঠিক আছে, এইগুলো। শিল্পী রং তুলি দিয়ে ছবি আঁকে, কিসের সাহায্যে, তুলি, রং তুলি। হ্যাঁ বলো রিমিকা, বলো কি হয়েছে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম বলছি যে
কি একই জিনিস? একই জিনিস, একই জিনিস, দুটোই হচ্ছে আমাদের বেশ ক্রিয়া। আলাদা করে ভেঙে। আর বাক্যের উপাদান বাক্য বা খণ্ড বাক্যের কর্মগুলো যুক্ত হবে, ঠিক আছে। এখানে খণ্ড খণ্ড বাক্যের যে কর্মগুলো প্রযুক্ত হয় তাকেই বাক্যাংশ কর্ম বা উপবাক্যীয় কর্ম বলা হয়। খুব একটা দেয় না, মানে এটা দেখাই যায় না, খুব রেয়ার। আপনি না এক ধরনের জিনিস ছিল, যেমন হচ্ছে তো পুরো বেরিয়ে গেছে, একটু লিখে দাও, একটু লিখে দাও, ভয়েসটা না কিছু বুঝতে পারলাম না। আচ্ছা, তুমি লিখে দাও, আমি দেখে নিচ্ছি। তারপরে হচ্ছে যে যেমন হচ্ছে আমি বললাম যে উপায়াত্মক করণ। করণটা কি? যে যখন ক্রিয়ার সাধনের উপায় যদি বস্তু, পার্থিব বস্তু বা ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু কার্য সম্পাদনের সাধন বা উপায় না হলে তাকে আমরা বলে থাকি উপায়াত্মক করণ। আচ্ছা, এবারে হচ্ছে যে উপায়াত্মক করণটা হচ্ছে পার্থিব কোনো কিছু দিয়ে যখন আমরা কোনো কাজটা করি, মানে কোনো ব্যক্তি করছে না, কোনো ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু নয়, পার্থিব। অর্থাৎ যেটা আমরা বললাম যে আনন্দে করিবে পান সুধা নিরবধি, ঠিক আছে। বা ছলে বলে কৌশলে কার্যসিদ্ধি হচ্ছে, ছলে বলে কৌশলের দ্বারা তারপরে কার্যসিদ্ধিটা হচ্ছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে আনন্দে, এই যে করিবে পান সুধা নিরবধি, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি পার্থিব কোনো কিছু জিনিস বস্তুর দ্বারা, কোন রকম ইন্দ্রিয় গ্রাহ্য কোনো কিছু নয়। যেমন নিয়মিত শরীর চর্চায় দেহ সুঠাম হয়, ঠিক আছে। দেহ নিয়মিত শরীর চর্চার দ্বারা দেহ সুঠাম হয়। তারপরে হলো বিবিধ কৌশলে পূর্বলক্ষিত স্থানে আসিয়া দেখিলেন। কৌশল, ছলে বলে কৌশলে, হিংসার দ্বারা নয় প্রেমে জয় করো, মানে হিংসায় নয় প্রেমের দ্বারা। কোন এগুলো হচ্ছে সবগুলোই কি হচ্ছে উপায়াত্মকরণ, ঠিক আছে। কোনো কিছুর দ্বারা আমরা পার্থিব বস্তুর দ্বারা কোনো কিছু কাজ করছি, ক্রিয়াটাকে সাধন করছি, কার্য সম্পন্ন করছি। কোন রকম কিন্তু এখানে কি বলে কোন রকম ইন্দ্রিয় গ্রাহ্য কিছু নেই, ঠিক আছে। তারপর হচ্ছে হেতুময় করণ। হেতুময় কারণ হচ্ছে কোনো কিছুর কারণ বোঝাচ্ছে, হেতু কোনো কারণ। যেমন হচ্ছে যেমন কোনো কিছুর কি বলবো জন্য কিছু করা হচ্ছে, যেমন তৃষ্ণায় আকুল বঙ্গ করিত রোদন, ঠিক আছে। বাক্যটা হচ্ছে তৃষ্ণায় আকুল বঙ্গ, মানে তৃষ্ণার দ্বারা, ঠিক আছে, তৃষ্ণার জন্য, এক কথায় বলতে হয় কোনো কিছুর হেতু কারণ, তৃষ্ণা হেতু আকুল বঙ্গ করিত রোদন। তারপর হচ্ছে লোকগুলো ক্ষুধায় তৃষ্ণায় সারা হচ্ছে, লোকগুলো ক্ষুধায় তৃষ্ণায় সারা হচ্ছে। লোকগুলো ক্ষুধায় তৃষ্ণায় সারা হচ্ছে, ক্ষুধা তৃষ্ণার দ্বারা তারা সারা হচ্ছে, ঠিক আছে।
আচ্ছা, এবার হচ্ছে কালাত্মককরণ। কালাত্মককরণ হচ্ছে যে সময় বা কাল জ্ঞাপককরণ। যেমন 30 দিনে 1 মাস হয়, পুরো কাজটা সম্পন্ন হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা আবার অপাদানে পাবো, তখন কিন্তু বিষয়টা অন্যরকম হবে। ঠিক আছে, আবার অধিকরণে পাবো, সরি অপাদানে পাবো, অধিকরণে পাবো, অধিকরণে ব্যাপারটা অন্যরকম হবে। আচ্ছা, যেমন 3 দিনে সব চুপচাপ হয়ে গেল, মানে কাজটা পুরোপুরি মিটে যাচ্ছে, কালাত্মককরণ। সময় বা কাল জ্ঞাপক করণ যেটা বলা হচ্ছে। ঠিক আছে, আর সমধাতুজকরণ, করণ যে পদটা রয়েছে আর ক্রিয়াপদটা রয়েছে একই ধাতু থেকে নির্গত হচ্ছে। যেমন মায়ার বাঁধনে বেঁধেছ আমায়, কার দ্বারা? বাঁধনের দ্বারা। মায়ার বাঁধনের দ্বারা বেঁধেছ আমায়, সেটাকে আমরা বলে থাকছি সমধাতুজকরণ। আর এবারে হচ্ছে যেমন বাঁধনে, বেঁধেছো মানে বাঁধ ধাতু থেকে এসছে দুটোই। ঠিক আছে, সমধাতুজ যেটা বললাম, এই যে কি বাঁধনে বেঁধেছো, তাহলে বাঁধ ধাতু থেকে এসেছে। ব্যথায় ব্যথিত, এই যে। এবারে হচ্ছে লক্ষণাত্মককরণ, কোনো কিছু লক্ষণ যখন দেখা যায়। কলমে কায়স্থ চিনি, গোফে রাজপুত। কলমের দ্বারা কায়স্থ চিনি, আর গোফের দ্বারা রাজপুত। বৈদ্য চিনি তারে, মানে বৈদ্যর থেকে চেনা যায় তারে, যার ঔষধ মজবুত। ঠিক আছে, যার ঔষধের দ্বারা আমরা বৈদ্যকে চিনতে পারি, এই কারণে বলা হয়েছে। লোকটা বীরত্বে অর্জুন, বীরত্বের জন্যই সে অর্জুন, বীরত্বের দ্বারা। ঠিক আছে, এইগুলো, এগুলো হচ্ছে কোনো কিছু লক্ষণ দেখে আমরা যখন চিনতে পারি, সেই লক্ষণটাকে আমরা বলছি করণ কারক। এবার হলো করণের বিপসা। করণের বিপসা হচ্ছে যে দুটো শব্দ আগেই বলেছি, বিপসা মানে হচ্ছে বারবার, আমরা কর্মকারকেও দেখেছি। তাহলে এখানে যখন বারবার বিষয়টা বসছে, তখন যেমন পোস্টারে পোস্টারে দেয়াল 6 লাখ। ঠিক আছে, পোস্টারে পোস্টারে দেয়াল 6 লাখ। পুষ্পে পুষ্পে ভরা সাখী, মানে পুষ্পে পুষ্পের দ্বারা ভরেছে, পোস্টারে পোস্টারের দ্বারা দেয়াল 6 লাখ, মানে চতুর্দিকটা ভরে গেছে। ঠিক আছে, এগুলো হলো করণের বিপসা। আচ্ছা, এবার বলো করণ কারকে কোনো জায়গায় অসুবিধা আছে কিনা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বাকি করাবো তো আজকে? অসুবিধা হচ্ছে কারোর? বলো। ম্যাডাম সবগুলো করলে গোলমাল লেগে যাবে, এই তিনটে বেশ ভালো বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই 3টে করে নাও আগে, তারপরে আবার নেক্সট দিনকে তাহলে বাকিটা করিয়ে দেবো। ঠিক আছে, ওই জন্যই জিজ্ঞাসা করলাম, এতগুলো ভাগ রয়েছে তো সেই কারণে।